সাংবাদিক রায় দুর্নীতি থেকে শুরু করে সবাই আর আমরা সেম নয় সই, সবাই আর আমরা সেম নই। যত আমরা ওয়েট করছি তত কোন লোকটা আসবে কে আসবে তখন আপনারা বলবেন ডাক্তারদের জন্য হলো। স্যার আমরাও বারবার বলছি, আমরাও রিকোয়েস্ট করছি যে স্যার আপনি এই গার্ডরেল তুলুন। তখন আপনারা বলবেন ডাক্তারদের জন্য হলো। এই যে যেটা আপনি বললেন নিষ্ক্রিয়, যত আমরা এখানে ওয়েট করছি তত কোন লোক আসছে আমরাও জানি না, আপনারাও জানেন না। এর জন্য আমরা বারবার আপনাদের রিকোয়েস্ট আমরাও বারবার বলছি, আমরা সিপি স্যার চলে আসুন তাহলে। আমরা হিউম্যান ব্যারিকেড নিয়ে আনা হোক। আপনারা একটা ডেলিগেশন স্যার আমরা এখান থেকে যাবো না স্যার, আমরা বেন্টিং থেকে যাবো, বেন্টিং থেকে বেন্টিং অবধি যাবো, যতদূর আমাদের যাওয়ার কথা ছিল। আসেনি এখানে, এখান থেকে যাবেন না হবে বেন্টিং স্ট্রিট থেকে যেটা কথা হয়েছিল। কি অসুবিধা স্যার, যদি কলকাতা পুলিশ প্রথমবারের জন্য যদি ব্যারিকেড তুলে নেয় আর ডাক্তাররা যদি হিউম্যান ব্যারিকেড করে যায়, স্যার দারুণ মেসেজ। তাহলে তো একটা পুরো সমাজের কাছে একটা বার্তা যাবে যে ডাক্তাররা আর পুলিশ একসাথে মিলে একটা জায়গা করার চেষ্টা করছে। আপনার তো এটা তো নেই লালবাজার থেকে 2 কিলোমিটার দূরে আটকানো আছে, এখান থেকে মাত্র 150 মিটার লালবাজার আছে। লালবাজার কোনো বেশি দূর হ্যাঁ, নেই। নিশ্চয়ই স্যার, যেটা তাহলে কথা হচ্ছে। আপনারা কেন এটা করছেন? মেডিকেল স্ট্রিটেই যাবেন না, আপনি যে কেন এটা করছেন যে এত দূরে আটকাচ্ছেন? স্যার এটা দূরে কোথায়? আমাদের ছাত্রবাবু গেছিল ততটাই যাবো, আমাদের যতটুকু কথা ছিল ততটাই যাবো। স্যার 150 মিটার আগে পরেটা প্রশ্ন না, প্রশ্ন দুটো জিনিস। Morality একটা হচ্ছে আমাদের সাথে আপনার যা কথা হয়েছিল, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে যারা এসছে লালবাজার বিল্ডিংটা তার কাছে একটা আপনার দেখুন মোরাল ব্যক্তি আপনাদের আছে, বারবার এর জন্য আমরা আপনাদের রিকোয়েস্ট করতে আসছি। স্যার আমরাও রিকোয়েস্ট করছি, আমরা আমাদের এটাই আপনাদের মোরাল ব্যক্তি। না না মোরাল ভিক্টরি না, আমাদের দরকার নেই মোরাল ভিক্টরি নিয়ে আমরা থাকি না স্যার। আমাদের মোরাল ভিক্টরি নিয়ে আমাদের কিছুতে আসে না। আমরা চাইছি আপনারা একটা এক্সাম্পল সেট করুন স্যার। আমরা চাইছি যে শুধুমাত্র আমাদের জন্য এটাকে লট করেছেন ওটা তুলে দিন স্যার। ওটা ওটা ডাক্তারদের জন্য নয় স্যার। আবার আমরা প্রস্তাব রাখি, আপনারা ডেলিগেশন না স্যার এখান থেকে যাবো না স্যার, আমরা বেন্টিং স্ট্রিট অবধি যাবো, আমাদের সিটি স্যার যাওয়ার কথা ছিল, আমরা কথা বলে নিয়েছি স্যার। এনা আমরা এখান থেকে যাবো না স্যার, আমরা রিপ্রেজেন্টেটিভ যারা আছি আমরা মিছিলটা এগোবো, জানাচ্ছি যে শান্তিপূর্ণভাবে সবাই যাবে, আর না হলে সিটি স্যারকে বলুন এখানে আসতে। সেকেন্ড অপশনটা তাহলে করুন। আপনাদের যদি মনে হচ্ছে যে আমরা এগোলেই পুরো একদম ল অ্যান্ড অর্ডার পুরো একদম ইয়ে হয়ে যাবে, তাহলে আপনারা আপনাদের একদম কর্ডন অফ করে আপনাদের সিপি স্যারকে নিয়ে আসুন, ব্যারিকেডের মধ্যে থেকে কথা বলবো। এডিশনাল সিটির কথা তো বলছি না স্যার, স্যার সিটির কথা বলছি স্যার। সোশ্যাল মিডিয়ার কথাটা সিটি বলেছিলেন। Very respectfully, I am saying very respectfully, we have managed so many rallies. We have never crossed our, আমরা যা বলেছি তার থেকে বিয়ন্ড কোনোদিন করিনি। বাকি সাহেব আপনারাও বলবেন, তাহলে আজকে হঠাৎ করে আমরা কেন বলবো? বিকজ ইট ওয়াজ প্রমিসড টু আস, বিকজ ইট ওয়াজ টোল্ড টু আস। না স্যার ফ্যাসিলিটেট করছেন না, এটা ফ্যাসিলিটেট করে দিচ্ছেন। শুরুতে আমাদের সাথে কথা হয়েছে, বলেছে তোমরা যদি শান্তিপূর্ণ মিছিল করো আমরা ভেবে দেখছি, তাহলে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি স্যার। আমরা কি ভুল করেছি স্যার বলুন? মিছিল করেছি সেদিনকে শ্যামবাজারে 140 করছিল, শ্যামবাজার থেকে ধর্মতলা করেছি, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার যেদিন 144 ছিল স্যার, আমরা সেটা ব্রেক করিনি। আর আমরা সেটাকে নিজের দায়িত্বে আমরা ওখানে একটা হিউম্যান চেইন ফর্ম করে নিজের দায়িত্বে আজকেও স্যার আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আছি আমরা হিউম্যান চেইন ফর্ম করে বেন্টিং অফিস যাব করছি স্যার। পালন করুন, আমরা ওই রিকোয়েস্ট স্যার মানছি না, আমরাও আপনাদের রিকোয়েস্ট আমরা এখানে ওয়েট করছি। আমাদের যতটা যাওয়ার ছিল আমরা ততটাই যাব। জয়েন্ট সিপি রূপেশ কুমার তিনি এলেন, তিনি কথা বললেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে, কিন্তু নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা তাদের বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, তা না হলে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাদের কাছে নিয়ে আসার দাবি জানাচ্ছেন তারা। কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না সিপি আসছে, যতক্ষণ না সিপি আসছে ততক্ষণ বসে থাকবেন।
পুলিশ এসে আমাদের বলছে এখান থেকে ডেলিগেশন টিম পাঠানোর জন্য, কিন্তু আমরা বলেছি আমাদের মিছিলকে এগোতে দিতে হবে, তারপরেই আমরা ডেলিগেশন টিম পাঠাবো। যদি তা না হয় সিপি ওখানে রিজাইন করুক, আমরা চলে যাব, বা সিপি এখানে আসুক, আমাদের ডেপুটেশন যা দেবার দেবো, তারপর আমরা চলে যাব। তা যতক্ষণ না এই পুলিশের বক্তব্য, আবারও বলছি, প্রথম থেকে বলছি, বারবার বলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, একটু বুঝুন। আমাদেরকে এখান থেকে ডেলিগেশন পাঠানোর জন্য বলেছে, আমরা যা পাঠাচ্ছি না, যাচ্ছি না, কেউ যাচ্ছি না আমরা। নিজেদের দাবিতে অনর এখনো জুনিয়র ডাক্তাররা, তারা বিকেলেই বলেছিলেন ফিয়ার্স লেনে যখন তাদের আটকে দেওয়া হয়েছিল। এদিকে কিছুক্ষণ আগেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ, আজিকরের প্রাক্তন অধ্যক্ষ। কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে, সিবিআই গ্রেফতার করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কোন অভিযোগে গ্রেফতার হলেন তিনি? মিমি, মূলত যে অভিযোগগুলো ছিল হাসপাতালের এই প্রাক্তন অধ্যক্ষ তথা প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাতে মূল অভিযোগ ছিল টেন্ডার দুর্নীতি মামলা। এই হাসপাতালে যাবতীয় যে টেন্ডার হতো সেই টেন্ডারের ক্ষেত্রে 20% কমিশন এই সন্দীপ ঘোষের কাছে যেত, এমনটাই অভিযোগ উঠেছিল। হাসপাতালের বিভিন্ন জায়গাতে যে সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজের জন্য পিডব্লিউকে বাদ দিয়ে বাইরে থেকে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষকে দিয়ে কাজ করানো হতো, সেখান থেকে কমিশন আদায় করতেন এই সন্দীপ ঘোষ। এবং এছাড়াও আরও যেগুলো ছিল কোটি টাকার ওপরে, অর্থাৎ 1 কোটি টাকার ওপরে যে সমস্ত টেন্ডার, তাতে নিয়ম বহির্ভূতভাবে নির্দিষ্ট কয়েকজন পছন্দের লোককে সেই টেন্ডারগুলো পাইয়ে দেওয়া হতো, যাদের আদৌ সেই টেন্ডারে অংশ নেওয়ারই যোগ্যতা ছিল না। এবং এক্ষেত্রেও এই অভিযোগও সুনির্দিষ্টভাবে ছিল। এছাড়াও 3টি সুলভ শৌচালয় নির্মাণ, 5টি খাবারের দোকান, 3টি ক্যান্টিন, একটি ক্যাফেটেরিয়া বেআইনিভাবে যে নির্মাণ হয়েছিল, সেক্ষেত্রেও সেই সন্দীপ ঘোষ সেখানে টেন্ডার থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ ছিল। সরকারি অর্থের অপব্যবহার, স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই হাসপাতাল চত্বরে নানান রকম নির্মাণ, সেখানে খাবারের দোকান, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, সুলভ শৌচালয় থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি। সমস্ত কিছু থেকে যেখান থেকে টাকা সংগ্রহ করতে সন্দীপ ঘোষ। এমনকি রাজ্যের মধ্যে এমন একটি সরকারি হাসপাতাল যেখানে পার্কিং, 2 হুইলার পার্কিং রয়েছে, এই এমার্জেন্সি বিল্ডিং যেখানে এই ভয়াবহ ঘটনা ঘটেছিল 9ই আগস্ট, সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের পেছনে সেখানকার বেসমেন্টে সেখানে 2 হুইলার পার্কিং হতো, সেখান থেকেও টাকা সংগ্রহ করা হতো এবং সেখান থেকে বেআইনিভাবে রসিদ দেওয়া হতো এবং সেই টাকাও যেত সন্দীপ ঘোষের কাছে। কোভিডের সময় একের পর এক যে মেশিন কেনা হয়েছিল, সেই মেশিন বাজার দর থেকে অনেক বেশি দামে কেনা হয়েছিল, তার টাকাও, সেই টাকার ভাগও পেয়েছিলেন এই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এই অভিযোগগুলো সিবিআই এর কাছে নির্দিষ্টভাবে ছিল এবং গত 16 দিন ধরে যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, টানা জিজ্ঞাসাবাদ, একদিকে যে নির্যাতিতা চিকিৎসক তরুণীর যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনায় তাকে বারবার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপরে পাশাপাশি একইভাবে আর্থিক দুর্নীতি দমন শাখা, সিবিআই এর যে আর্থিক দুর্নীতি দমন শাখা, তারাও জিজ্ঞাসাবাদ করেছিল এবং তারা এই নির্দিষ্ট যে অভিযোগগুলো, সেই অভিযোগের ক্ষেত্রে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেছিল এবং তাকে বারবার করে সেই বয়ানে অসঙ্গতি পাওয়া যায় এবং তারপর অবশেষে আজকে তাকে সল্টলেক সিজিও দপ্তর থেকে যখন নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে এবং তারপরে তাকে গ্রেফতার দেখানো হয়। এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অতীতেও আমরা দেখিয়েছিলাম যে বারবার করে এখানকার ছাত্রছাত্রীরা তারা অভিযোগ করেছিল যে দিনের পর দিন তাদেরকে হুমকি দেওয়া হতো, তাদেরকে অনৈতিকভাবে চাপ দেওয়া হতো, যে এখানে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে একদল ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, তারা তাকে বলয় করে রেখেছিল, যারা এই সন্দীপ ঘোষের মর্জিতে সমস্ত কিছু কাজ করতেন এবং তাদের চাপে পড়ে বাকি ছাত্রছাত্রীদেরকে ভয় দেখানো হতো। অভিজিৎ, এবং শুধু তাই নয়, শুধু ভুরি ভুরি অভিযোগ যে তাই নয়, এই সন্দীপ ঘোষকে একবার মুর্শিদাবাদ মেডিকেলে বদলিও করে দেওয়া হলো এবং কোনো এক অজ্ঞাত কারণে তিনি আবার 48 ঘন্টার মধ্যে ফিরেও এসেছিলেন আরজি করে, এতটাই প্রভাবশালী ছিলেন তিনি। ঠিকই মিমি, দুবার সন্দীপ ঘোষকে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে শেষবার সেপ্টেম্বর মাসেও 1 মাসের মধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে অর্থোপেডিক্সের প্রফেসর পদে বদলি করা হয়। কিন্তু সেবারও অদৃশ্য ক্ষমতা বলে স্বাস্থ্য দপ্তরের প্রভাব খাটিয়ে সেই বদলির অর্ডার আবার তুলে নেওয়া হয়। এখন বর্তমানে যিনি প্রিন্সিপাল ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায়, সেই মানসবাবুকে এখানে ঢুকতে দেওয়া হয়নি
সন্দীপ ঘোষের পেটোয়া একদল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সঙ্গে থাকো অভিযোগ। অভিজিৎ, সঙ্গে থাকো, ফিরবো। আমাদেরকে এটাই বারবার আমাদের অ্যাডিশনাল সিপি সাহেব বললেন, ডিসি ম্যাডাম ছিলেন, আমিও ওটাই রিকোয়েস্ট করেছি ওনাদেরকে কি আপনারা যদি ওখানে যেতে চান তাহলে লালবাজারে গিয়ে আপনি সিনিয়র অফিসার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ওনারা যেটা বলছেন যে ওনারা শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ মিছিল করবেন, তার জন্য লোহার ব্যারিকেড কেন এবং বেন্টিং স্ট্রিট পেরিয়ে আমাদের যাওয়ার যে কথা হয়েছিল, ওটা ওনাদের সঙ্গে যে জবাব দেবার ওটা আমরা জবাব দিয়ে দিয়েছি। এটা আমাদের ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, লালবাজার অভিযান যখন বি হয় তো এই জায়গাতেই ব্যারিকেডিং লাগানো হয়, কেন কি এরপরে নেক্সট ক্রসিং থেকে 163 বিএনএসএস এর এরিয়া চলে আসে যেখানে জামায়াত অ্যালাউড নেই, ওর জন্য ওনাদেরকে এখানে অবস্থান করতে বলা হয়েছে ওর ডেলিগেশন ওখানে লালবাজার পাঠাতে বলা হয়েছে, এটাই রিকোয়েস্ট করা হয়েছে। এখনো তো ওরা অবস্থানে অনড় রয়েছে, এই জায়গা থেকে প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে। এর জন্য আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি যদি ওনারা কনসিডার করে ডেলিগেশনটা পাঠাতে। স্যার ওনারা কি পাঠাবে বলছে ডেলিগেশন? নেই, এখন অবধি ওনারা কিছু জানান নেই। আপনাদের তরফে এখনো কোনো পরবর্তী সিদ্ধান্ত হয়েছে যে আপনারা এখানে এটা কতক্ষণ চলবে, কি সিদ্ধান্ত নেবেন? না, ওনাদের পিসফুল প্রোটেস্ট করছেন, ওনারা করছেন, আমাদের পরবর্তী সিদ্ধান্ত যে হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। রাতভর থাকবে বলছে, অবস্থান তো রাতভর বলছে চালিয়ে যাবে বলছে তো ওটা তো আমরা কিছু করতে পারবো না, উনি পিসফুল প্রোটেস্ট করতে চাইলে করতে পারেন। আর আচ্ছা দেখা যায় কি